আসসালামু আলাইকুম। কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো, নিজ নিজ বাসায় আছো, সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে চলছো। পাশাপাশি প্রতিদিন একটু একটু করে পড়াশোনা করে পড়ালেখাটা এগিয়ে রাখছো। আজ আমি উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র, ব্যবসায় পরিচিতি এই বিষয়টি নিয়ে একটি অনলাইন ক্লাস শুরু করছি। তোমাদের একাদশ অধ্যায় ব্যবসায়িক তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার এই অধ্যায়টি আজকে আমরা পড়বো ইনশাআল্লাহ। আমি সৈয়দা ফারহানা জাহান, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, ওমরগনি এমইএস কলেজ, চট্টগ্রাম। আজকে আমরা একাদশ অধ্যায় ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র, ব্যবসায় পরিচিতি বিষয়টির ব্যবসায়িক তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার এই অধ্যায়টি থেকে কিছু জ্ঞানমূলক বা যেটা অনুধাবনমূলক এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। মোটামুটি এগুলো তোমাদের কি নোটস, এই অধ্যায়টির কি নোটস হিসেবে থাকবে এবং পরীক্ষা সহায়ক, পরীক্ষা প্রস্তুতি সহায়ক থাকবে। প্রথমে আসো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। উপাত্ত সংগ্রহ, প্রক্রিয়াকরণ, সংরক্ষণ, পরিবর্তন, পরিবর্ধন ইত্যাদির পাশাপাশি ইন্টারনেট প্রযুক্তির সাহায্যে তথ্যের দ্রুত আদান-প্রদান ও যোগাযোগ স্থাপনের প্রযুক্তিকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলে। তার মানে প্রথমে উপাত্ত বা ডাটা সেটা সংগ্রহ করতে হবে, প্রক্রিয়াকরণ করতে হবে, সংরক্ষণ করতে হবে, পরিবর্তন করতে হবে, পরিবর্ধন করতে হবে। এই কাজগুলো করে ইন্টারনেট প্রযুক্তির সাহায্যে যখন তথ্যের দ্রুত আদান-প্রদান ও যোগাযোগ স্থাপনে প্রযুক্তিকে ব্যবহার করা হয় তখন তাকে বলা হয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তথ্য হলো প্রকৃত অবস্থা বা অর্থ প্রকাশকারী কোনো ধারণা বা বক্তব্য বা বিবৃতি বা সংবাদ। এরূপ তথ্য যখন এক পক্ষ অন্য পক্ষের কাছে তুলে ধরে তাকে বলা হয় যোগাযোগ। অর্থাৎ তথ্য দিয়ে যখন একজন আরেকজনের সাথে বা আদান প্রদান করে সেটা তখন যোগাযোগ হয়ে যায়। অবিন্যস্ত, অসংলগ্ন, অর্থবোধক নয় এমন কিছু তথ্য নয় বৃথায় প্রাপ্ত উপাত্তকে সুন্দরভাবে সাজানো ও কার্যকরভাবে উপস্থাপনের প্রয়োজন পড়ে। তাই সুশৃঙ্খলভাবে প্রস্তুত ও উপস্থাপিত সংবাদ বা বিবৃতি তথ্য হিসেবে গণ্য করা হয়। তাহলে শিক্ষার্থীরা আমরা বলতে পারছি যে, যে উপাত্ত বা ডাটাগুলো সংগ্রহ করবে সেটাকে প্রক্রিয়াকরণ বা যেটা অনেক সময় এলোমেলো থাকে, অবিন্যস্ত থাকে, গোছানো থাকে না, সেটাকে প্রক্রিয়াকরণ বা গুছিয়ে নিয়ে সংরক্ষণ করে পরিবর্তন, পরিবর্ধন করে ইন্টারনেট প্রযুক্তির সাহায্যে আমরা যখন সেটা যোগাযোগ স্থাপনের মতো প্রযুক্তিকে ব্যবহার করি তখনই তাকে বলা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। ই-কমার্স, ই একটা মাঝখানে একটা হাইফেন আছে, এরপর হচ্ছে কমার্স। পণ্য বন্টনে ক্রয় বিক্রয়ের কাজে বাইরের বিভিন্ন পক্ষের সাথে আইসিটি নির্ভর যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলে ব্যবসায় কার্যক্রম পরিচালনাকেই ই-কমার্স বলে। অর্থাৎ আমরা পণ্য যে উৎপাদন হচ্ছে, পণ্য বন্টন হচ্ছে, ক্রয় বিক্রয় হচ্ছে, এসব কাজে যখন আইসিটি নির্ভর বা তথ্য প্রযুক্তি নির্ভর যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলে ব্যবসা কার্যক্রম পরিচালনা করা হয় তখনই তাকে বলা হচ্ছে ই-কমার্স। E-commerce refers to any form of business transaction conducted online অর্থাৎ এটা পুরোটাই অনলাইনের মাধ্যমেই পরিচালিত হচ্ছে এবং আম অনলাইনের মাধ্যমে এই যে ব্যবসা কার্যক্রম পরিচালনা সেটাই হচ্ছে ই-কমার্স। ব্যবসায়িক দুটি প্রধান অঙ্গ, একটি হচ্ছে শিল্প, অন্যটি বাণিজ্য। শিল্প উৎপাদন করে আর বাণিজ্য তা বন্টন করে। ইলেকট্রনিক প্রযুক্তি ব্যবহার করে পণ্য, সেবা ও তথ্য পরিবেশন তথা ক্রয়, বিক্রয়, হস্তান্তর বা বিনিময় কার্যকেই ই-কমার্স বলা হয়। এখানে দেখো ই-কমার্স থেকে সিলেক্ট কিভাবে পণ্যটার মূল্য পরিশোধ করা হবে, সেটা ব্যাংকে যাবে না কার্ডের মাধ্যমে হবে, এরপর পণ্যটা ওয়্যার হাউস থেকে শিপিং হবে, তারপর কাস্টমারের কাছে পৌঁছাবে। এই যে পুরো কাজটা অনলাইনের মাধ্যমে হচ্ছে, তার এই কাজটিকেই বলা হচ্ছে ই-কমার্স। ই-ব্যাংকিং, আধুনিক ইলেকট্রনিক প্রযুক্তি ব্যবহার করে অতি দ্রুত ও নির্ভুল বিস্তৃত কার্য পরিচালনায় সক্ষম ব্যাংক ব্যবস্থাকেই বলা হচ্ছে ই-ব্যাংকিং। অর্থাৎ যে ব্যাংক যত বেশি ইলেকট্রনিক প্রযুক্তি ব্যবহার করে মানুষকে তার আর্থিক লেনদেনের কাজে সহায়তা করতে পারছে, যত দ্রুত করতে পারছে সেটাকে বলা হচ্ছে ই-ব্যাংকিং। ইলেকট্রনিক ব্যাংকিং পদ্ধতি হলো ব্যাংকিং সেবা সুবিধা প্রদানের আধুনিক কৌশল বা পদ্ধতি। এটি এমন এক ধরনের ব্যাংকিং সেবা পদ্ধতি যেখানে উন্নততর ইলেকট্রনিক প্রযুক্তি ব্যবহার করে অতি দ্রুত, নির্ভুল এবং ব্যাপক বিস্তৃত সেবা প্রদান করা সম্ভব হয়।
এই ধরনের ব্যাংকিং পদ্ধতি সনাতন, প্রথাগত, কায়িক শ্রম নির্ভর, সীমিত সেবা সম্বলিত, মন্থর, কাগজ ও নথি জমাকৃত স্তূপের সেকেলে ব্যাংক পদ্ধতি একটি নতুন রূপ ঘটিয়েছে। সেই অবস্থানটাকে পরিবর্তন করেছে, সেই অবস্থানটাকে অবসান ঘটিয়ে এটি দ্রুত এবং মানুষের কাছে গ্রহণযোগ্য একটা ব্যাংকিং পদ্ধতি চালু করেছে। এটাই হচ্ছে ব্যাংকিং। এই ব্যাংকিং থেকে আমরা অনেকগুলো সুবিধা পেয়ে থাকি। যেমন এটিএম, অটোমেটেড টেলার মেশিন। এটিএম এর মাধ্যমে আমরা টাকা তুলতে পারি। ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড যেটা ছাড়া এখন চিন্তাই করা যায় না। অনলাইন ব্যাংকিং, হোম ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, ঠিক আছে? এছাড়া স্বয়ংক্রিয় নিকাশ ঘর, আন্তঃব্যাংক নিকাশ ঘর, এই সবগুলো কাজ কিন্তু ব্যাংকিং এর মাধ্যমেই সম্ভব। তাহলে দেখো শিক্ষার্থীরা, ইলেকট্রনিক ব্যাংকিং হলো ব্যাংকিং ব্যবস্থায় অত্যাধুনিক তড়িৎবাহী পদ্ধতি, যেখানে কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করে অতি দ্রুত নির্ভুলভাবে সম্প্রসারিত ব্যাংকিং সেবা সুবিধা প্রদান করা হয়। এক্ষেত্রে অর্থ উত্তোলন, সংগ্রহ, স্থানান্তর, লেনদেন সম্পন্নকরণ, তথ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রদান, যোগাযোগ ইত্যাদি কাজ ইলেকট্রনিক পদ্ধতির মাধ্যমে সম্পাদিত হয়। ডেবিট কার্ড। কার্ড কিন্তু দুটো আছে। একটা হচ্ছে ডেবিট কার্ড, আর একটা হচ্ছে ক্রেডিট কার্ড। ব্যাংক জমা থেকে অর্থ উত্তোলন বা ফান্ড স্থানান্তরের জন্য ব্যাংক তার গ্রাহকদের চুম্বকীয় শক্তি সম্পন্ন যে প্লাস্টিক কার্ড সরবরাহ করে তাকে ডেবিট কার্ড বলা হয়। অর্থাৎ তোমার নিজের জমা টাকা থেকে তুমি যেকোনো জায়গায়, যেকোনো সময়, যেকোনো প্রয়োজনে যে টাকা তোলার জন্য তো ব্যাংক থেকে যে চুম্বকীয় শক্তি সম্পন্ন কার্ড সরবরাহ করা হয় সেটাই হচ্ছে ডেবিট কার্ড। তহবিল থেকে অর্থ উত্তোলন ও ফান্ড ট্রান্সফারের ক্ষেত্রে ইলেকট্রনিক ব্যবস্থা নির্ভর ডেবিট কার্ড একটি অন্যতম পদ্ধতি। এটি চুম্বকীয় শক্তি সম্পন্ন, সাংকেতিক নম্বরযুক্ত এবং গ্রাহকদের ছবি ও অন্যান্য তথ্য সম্বলিত এক ধরনের প্লাস্টিক কার্ড। এক্ষেত্রে প্রত্যেক গ্রাহকের আলাদা পিন নাম্বার থাকে, যা ব্যবহার করে গ্রাহক এটিএম বুথ থেকে টাকা উত্তোলন, ফান্ড ট্রান্সফার করতে পারে, শপিংও করা যায়। আমাদের দেশে ব্যাংকগুলো এই বুথ থেকে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা পর্যন্ত উঠানোর সুযোগ দেয়। সাধারণত ২৪ ঘন্টায় ২ বার এরূপ কার্ড ব্যবহার করে এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করা যায়। এছাড়া গ্রাহকের হিসাবে ডেবিটের জেদ থাকলে শুধুমাত্র এরূপ কার্ড ব্যবহার করা যায়। বিধায় একে ডেবিট কার্ড বলা হয়। ক্রেডিট কার্ডে যেভাবে নির্দিষ্ট বিপণী থেকে পণ্য সেবা ক্রয় সুবিধা লাভ করা যায়, ডেবিট কার্ডের বেলায়ও তা সম্ভব। এছাড়া বিভিন্ন সেবা সুবিধা ও বিল এবং ঋণের ও প্রিমিয়াম কিস্তি সহজেই প্রদান করা সম্ভব। এইরূপ কার্ড সুবিধার কারণে ই-রিটেইলিং ও ই-টিকেটিং ইত্যাদি কাজ সহজ হয়েছে। এখন অনেকেই ডেবিট কার্ড ইউজ করে কিন্তু প্লেনের টিকেট, ট্রেনের টিকেট গুলো নিচ্ছে। যার অনেক মানুষের নগদ টাকা বহনের থেকে রেহাই দেওয়ার একটা অন্যতম মাধ্যম হচ্ছে এই কার্ড। ক্রেডিট কার্ড। আমরা অনেক সময় ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের মধ্যে গুলিয়ে ফেলি। ঋণ সুবিধা সম্বলিত চুম্বকীয় শক্তি সম্পন্ন যে প্লাস্টিক কার্ড ব্যাংক তার গ্রাহকদের অর্থ উত্তোলন ও ফান্ড স্থানান্তরের জন্য সরবরাহ করে তাকে ক্রেডিট কার্ড বলে। ডেবিট কার্ড হচ্ছে তোমার অ্যাকাউন্টে যে টাকাটা আছে সেটার এগেইনস্টে তোমাকে কার্ড দেওয়া হচ্ছে। আর ক্রেডিট কার্ড হচ্ছে ব্যাংক তোমাকে কিছু টাকা ঋণ হিসেবে দিচ্ছে। অর্থাৎ সেই টাকাটা তোমাকে নির্দিষ্ট সময় মূলত ৪৫ দিনের মধ্যেই ফান্ড ফেরতযোগ্য। এই ধরনের একটা শর্ত থাকে, যে সেই যে ঋণ সুবিধা সম্বলিত কার্ড দেওয়া হচ্ছে এটাকে বলা হচ্ছে ক্রেডিট কার্ড। নির্দিষ্ট মার্চেন্ট প্রতিষ্ঠান থেকে পণ্য ও সেবা ক্রয়ে ক্রেডিট কার্ড একটি বহুল ব্যবহৃত ইলেকট্রনিক সেবা। এরূপ কার্ডের মাধ্যমে গ্রাহককে ক্রেডিট বা ঋণ সুবিধা প্রদান করা হয় বিধায় তা ক্রেডিট কার্ড নামেই পরিচিত। এটিএম বুথ থেকে অর্থ উত্তোলনেও ডেবিট কার্ডের ন্যায় এই কার্ড ব্যবহার করা যায়। অধুনা বিভিন্ন ব্যাংক ঋণ গ্রহণের সামর্থ্য রয়েছে এমন মর্যাদাবান গ্রাহকদেরকে চুম্বকীয় শক্তি সম্পন্ন, সাংকেতিক নম্বরযুক্ত এবং গ্রাহকদের ছবি ও অন্যান্য তথ্য সম্বলিত এক ধরনের প্লাস্টিক কার্ড সরবরাহ করে। একজন গ্রাহককে কত টাকা পর্যন্ত ক্রেডিট লিমিট বা ঋণ সুবিধা দেওয়া হবে তা নির্দিষ্ট করে দেওয়া হয়। এই ক্রেডিট সীমা বা সর্বোচ্চ অনুমোদিত ডেবিট ব্যালেন্সের মধ্য থেকে গ্রাহক নির্দিষ্ট দোকান বা প্রতিষ্ঠান থেকে পণ্য বা সেবা ক্রয়ে মূল্য পরিশোধ বাবদ তা বারবার ব্যবহার করতে পারে। ই-রিটেইলিং, ই-টিকেটিং এর জন্য এরূপ কার্ড সহজেই ব্যবহার করা যায়। B2B অর্থাৎ আম বিজনেস টু বিজনেস, অর্থাৎ যে ইলেকট্রনিক ব্যবসায় লেনদেন বা যোগাযোগে দুটি পক্ষই থাকে ব্যবসায়ী, তাকে বলা হচ্ছে B2B পদ্ধতি। অর্থাৎ এক্ষেত্রে দুজনেই হচ্ছে ব্যবসায়ী এবং তাদের মধ্যকার যে লেনদেনটা হচ্ছে অনলাইনের মাধ্যমে সেটাকে বলা হচ্ছে B2B বা B2B পদ্ধতি, যেটা বলা হচ্ছে বিজনেস থেকে বিজনেস বা ব্যবসায়ী থেকে ব্যবসায়ী পদ্ধতি। যে ইলেকট্রনিক ব্যবসায়িক লেনদেন বা যোগাযোগে দুটি পক্ষই থাকে ব্যবসায়ী তাকে B2B পদ্ধতি বলে। ব্যবসায়ীরা একদিকে পণ্য বা কাঁচামাল ক্রয় করে, আবার উৎপাদিত বা সংগৃহীত পণ্য বা সেবা বিক্রয় করে।
এরূপ বিক্রয় সরাসরি ভোক্তা বা ব্যবহারকারীর নিকট না করে আরেক ব্যবসায়ীর নিকট বিক্রয় করা পদ্ধতি হচ্ছে B2B পদ্ধতি। সাধারণভাবে দেখলে বোঝা যায় যে এটি একটি পাইকারি ব্যবসায়ের অনুরূপ। সর্বপ্রথম চীনের Alibaba.com সে দেশের উৎপাদক থেকে ভার্চুয়ালি পণ্য সংগ্রহ করে বিশ্বের বিভিন্ন দেশে ব্যবসায়ীদের নিকট সরবরাহ করে। এক্ষেত্রে সাপ্লাই ম্যানেজমেন্ট, ফরমায়েশ, লেনদেন সবকিছু ইলেকট্রনিক উপায়েই সংঘটিত হয়। এটি এক ধরনের B2B ব্যবসা বা বিজনেস টু বিজনেস ব্যবসায়। এসএমএস এর পূর্ণরূপ শর্ট মেসেজ সার্ভিস, অর্থাৎ যেটা আমরা মোবাইলের মাধ্যমে পাঠিয়ে থাকি সেই শর্ট মেসেজ সার্ভিসটি হচ্ছে এসএমএস। এটিএম একটি ইলেকট্রনিক টেলিযোগাযোগ ডিভাইস যা কোনো কেরানি বা ব্যাংক টেলার বা কোষাধ্যক্ষের প্রয়োজন ছাড়াই কোনো আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকদের আর্থিক লেনদেন, বিশেষ করে নগদ টাকা তোলার কাজ সম্পাদন করতে সক্ষম। আমরা একটু আগে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের কথা বলেছি, এই দুটো কার্ড ইউজ করে কিন্তু এটিএম থেকে টাকা তোলা যায়। এটা হচ্ছে অটোমেটেড টেলার মেশিন। এই যন্ত্রের ধারণা প্রথম স্কটল্যান্ডের অধিবাসী জন শেফার্ড ব্যারনের ভাবনাতে আসে। চকলেট ভ্যান্ডিং মেশিন, অর্থাৎ চকলেট বিক্রি করার স্বয়ংক্রিয় যন্ত্র দেখি তিনি এটিএম তৈরির কথা ভাবেন। 1967 সালের 27শে জুন লন্ডনে বার্কলেস ব্যাংকের অ্যানফিল্ড শাখায় প্রথম এটিএম স্থাপন করা হয়। মেশিনটিতে পিন, পার্সোনাল আইডেন্টিফিকেশন নম্বরের ভিত্তিতে কাজ করত। আরো কিছু যোগ করে বলা যেতে পারে ব্যাংকিং লেনদেনকে আরো সহজ করার জন্য এটিএম এর পাশাপাশি এখন সিআরএম, ক্যাশ রিসাইকেল মেশিন এসেছে, যার সাহায্যে টাকা উত্তোলন ছাড়াও জমা দেওয়া যায়। দিন দিন এই মেশিনের ব্যবহার বাড়ছে। বাংলাদেশে দিন দিন এটিএম এর সংখ্যা বাড়ছে। যেভাবে কাজ করে এটিএম মেশিন, প্রথমে আমরা কার্ড প্রবেশ করার পর পিন নাম্বার চাপি, তারপর পিন নাম্বার আইডেন্টিটি চেক হবার পর তার রিকোয়েস্টে ব্যাংকের এটিএম এর সুইচে যায়। তারপর সেখান থেকে ভেরিফাই হলে অ্যাকাউন্টিং এ টাকা উত্তোলন করা যায়। এই প্রক্রিয়া মাত্র কয়েক ন্যানো সেকেন্ডের মধ্যে সম্পন্ন হলে গ্রাহক তার টাকা পায়। অর্থাৎ মানুষকে নগদ টাকা বহন থেকে রেহাই দেওয়ার জন্য এবং জীবনযাত্রাটা আরো সহজ এবং স্মুথ করার জন্য এটিএম কার্ড বা এটিএম বুথ বা এটিএম মেশিন আমাদেরকে অনেক বেশি সহায়তা করছে। মোবাইল ব্যাংকিং তারবিহীন টেলিকমিউনিকেশন ব্যবস্থায় মোবাইল সেট ব্যবহার করে ব্যাংকের সাথে যোগাযোগ প্রতিষ্ঠা, তথ্য সংগ্রহ, তথ্য আদান ও লেনদেন করাকেই মোবাইল ব্যাংকিং বলা হয়। মোবাইল ব্যাংকিং এখন আর শুধুমাত্র মোবাইলটা যে আমরা শুধু কথাবার্তা বলি তা না, এখন মোবাইল দিয়ে কিন্তু একটা জীবনের অত্যাবশ্যক একটা যন্ত্রের প্রয়োজন পড়েছে, যেটা আমরা প্রতিটা কাজ, কথাবার্তা থেকে শুরু করে তথ্য আদান প্রদান, যেকোনো প্রকার ছবি, তারপর ব্যবসায়িক লেনদেন সবকিছুই এখন এই মোবাইলের মাধ্যমে করা যায়। এখন এই মোবাইলের মাধ্যমে যখন ব্যাংকের কাজগুলো করা যায় এবং সেটার সাথে একটা যোগাযোগ স্থাপন করা যায়, সেটাকে বলা হচ্ছে মোবাইল ব্যাংকিং। তারবিহীন টেলিকমিউনিকেশন ব্যবস্থায় মোবাইল হ্যান্ডসেট ব্যবহার করে ব্যাংকের সাথে যোগাযোগ প্রতিষ্ঠা, তথ্য সংগ্রহ, তথ্য প্রদান, লেনদেন করাকে মোবাইল ব্যাংকিং বলে। ব্যাংকে আর্থিক ও হিসাব সংক্রান্ত ডাটাবেজে ঢুকে দ্রুততার সাথে নিজের তথ্য বের করে আনা এবং অনুমোদিত লেনদেন করতে পারার এক চমৎকার সুযোগ সৃষ্টি করেছে মোবাইল ব্যাংকিং ব্যবস্থা। হোম ব্যাংকিং এর ক্ষেত্রে কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করে তথ্য জানা, ব্যাংক হিসাব বিবরণী সংগ্রহ ও সীমিত ফান্ড ট্রান্সফারের যে সুযোগ প্রচলিত করেছে তা আরো সহজ করার জন্য মূলত মোবাইল ব্যাংকিং এর উৎপত্তি। মোবাইল ব্যাংকিং এর গুরুত্ব আমরা দেখছি যে মোবাইল ব্যাংকিং কিভাবে আমাদের জীবনে প্রভাব বিস্তার করেছে। প্রতিটা কাজেই কিন্তু আমরা মোবাইল ব্যাংকিং কে পাচ্ছি এবং দিনকে দিন এই মোবাইল ব্যাংকিং এর অংশগ্রহণের মাত্রাটাও বেড়ে যাচ্ছে। একজন গ্রাহককে যে ব্যাংক প্রদত্ত ফর্ম পূরণ করে মোবাইল নম্বর প্রদান করতে হয়, সেই মোবাইল নম্বর থেকে নির্দিষ্ট কোডের বিপক্ষে সাথে সাথে তার হিসাবে ব্যালেন্স জানতে পারে। আর মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে কিন্তু আমরা আমাদের যে দৈনন্দিন সকল কাজগুলা এবং সহজভাবে করতে পারছি। ব্যাংকের আর্থিক হিসাব ও হিসাব সংক্রান্ত ডাটাবেজে ঢুকে দ্রুততার সাথে নিজের তথ্য বের করে আনার, লেনদেন করার চমৎকার সুযোগ সৃষ্টি করেছে মোবাইল ব্যাংকিং ব্যবস্থা। বাংলাদেশে ব্র্যাক ব্যাংক বিকাশ নামে মোবাইল ব্যাংকিং সেবা চালু করেছে, যা যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে। 24 ঘন্টা হাতের মুঠোর মধ্যে ব্যাংকিং সুবিধা, তাই অনেকেই এটি অনেক জনপ্রিয় বা গুরুত্বপূর্ণ পাবে, সেটাই খুব স্বাভাবিক। শিক্ষার্থীরা, এই হচ্ছে তোমাদের একাদশ অধ্যায়ের কিছু জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্ন। পরবর্তীতে এই নিয়ে আমরা আরো ক্লাস করবো। এই বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই পোস্টের কমেন্টে লিংকে কমেন্ট করে জানাবা। সে পর্যন্ত ভালো থাকবা। সরি, আরেকটা বিষয় রয়ে গেছে, অনলাইন ব্যবসা। নেটওয়ার্কের আওতায় কম্পিউটারের সাথে সংযুক্ত ও কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত ব্যবস্থার অধীন ব্যবসায়ীকেই অনলাইন ব্যবসায় বলে। অর্থাৎ অনলাইন ব্যবসায়টা হচ্ছে আমরা অনলাইনের মাধ্যমে, এখন নির্দিষ্ট একটা দোকান নিয়ে নয়, অনলাইনের মাধ্যমে যে আমরা ব্যবসাটা করছি সেটাকে বলা হচ্ছে অনলাইন ব্যবসায়। কেন্দ্রীয় সার্ভারে 1991 সালে Amazon.com প্রথম এর ব্যবসা প্রতিষ্ঠা করে।
কেন্দ্রীয় সার্ভারের আওতায় ব্যাংকের শাখাসমূহের মধ্যে নেটওয়ার্ক গড়ে তুলে এক শাখার চেকের অর্থ অন্য শাখায় আদান-প্রদান বা অর্থ জমা গ্রহণের কম্পিউটারাইজড ব্যবস্থাকে আমরা যে অনলাইন ব্যবসায় করছি তার মাধ্যমে অর্থ আদান-প্রদান কাজটিও কিন্তু সহজ হয়ে যাচ্ছে। তাহলে দেখছি যে কম্পিউটারের সাথে শুধু সংযুক্ত ও কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত ব্যবস্থার অধীন ব্যবসায়কে অনলাইন ব্যবসায় বলা হয়। লাস্ট হচ্ছে অনলাইন ব্যাংকিং। অনলাইন ব্যাংকিং হলো কোনো একক ব্যাংকের একাধিক শাখা বা একাধিক ব্যাংকের বিভিন্ন শাখার মধ্যে কম্পিউটার প্রযুক্তি নির্ভর একটি নেটওয়ার্ক ব্যবস্থা। এক্ষেত্রে নেটওয়ার্কের অধীন ব্যাংকের যেকোনো শাখায় গিয়ে একজন গ্রাহক তার ব্যাংক হিসেবে সুবিধা গ্রহণ করতে পারে। এরূপ ব্যাংকিং একটি নির্দিষ্ট স্থানে গণ্ডিবদ্ধ সীমিত লেনদেন ব্যবস্থাকে গণ্ডির বাইরে এনে ব্যাপকভাবে সম্প্রসারিত করেছে। আমাদের এখন মোটামুটি সব কাজ আমরা করি অনলাইন বিজনেসের মাধ্যমে। সেখান থেকে আমরা পণ্য ক্রয়ও করছি, বিক্রয়ও করছি। আর এই অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং আমাদের এই কাজগুলোকে অনেক বেশি সহজ করে দিয়েছে। আজ এই পর্যন্ত ধন্যবাদ। তোমাদের সকলের সুস্থ কামনা করছি। এই প্রসঙ্গে যেকোনো কিছু তোমরা পোস্টের কমেন্টে লিখে জানাতে পারো। পরবর্তীতে আমরা নতুন কিছু নিয়ে আসবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।